মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করার লাগবে না। আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই প্রথমে ভেবেছিল বাংলাদেশ এখন গার্জিয়ান শূন্য, কিন্তু মূলত বিষয়টা না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো গার্জিয়ান শূন্য এই কারণে বললাম, 5ই আগস্টের পরে যা দেখছেন আপনারা, এরপরে দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা ভারত তৈরি করে রেখেছিল, ধীরে ধীরে এতদিন যাওয়ার পর আমরা দেখলাম না, বাংলাদেশ আসলে গার্জিয়ান শূন্য না। এখন আপনাদের দেখাতে চলেছি আমার আল্লাহ কি বলছেন প্রথমে, তারপরে সুশীল সমাজের কিছু ইংরেজি দেখবো আমরা। যেহেতু ইংরেজিতে বলছে, মিথ্যে বলেনি। চলেন দেখি। এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পরে জানেন, খোদা তাআলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে, ওইটা পরে তারপরে এসে কথা কইছে। 111 ঘটনার জন্য মাপসা মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের একটা শুনেন, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, এটা শুনেন। Well, I believe that there was a clear on the part of Pratham Alo and government. Everybody knows that the organizer of the program is me, and anyone could have reached out to me and directly if something had gone wrong, and I have taken the full responsibility. I still take the full responsibility of the program. We didn't resort to any violence. We didn't resort to any chaos or mayhem. So why was the army called in the first place? Instead, they tortured one of our activists inside the Pratham Alo building. And protests against editorial policies of media outlets have occurred worldwide, not a single phenomenon that occurred only in Bangladesh. Why shouldn't we have the same right? Pratham Alo and Daily Star made a great mistake by responding with violence against protesters, and I have not forgotten that. And we'll return with even greater force. And this time, no one will be able to try. আপনি দেরি পাবেন না, প্রস্তুতি নেওয়ার টাইমই পাবেন না রে ভাই। আপনার সম্পদের নীতি পাল্টান, ওইটাই আপনার রক্ষা কবচ। 111 ঘটনার জন্য মাপসা মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করার লাগবে না। আপনাদের উপরে রাগ ক্ষোভ কমবে মানুষের, কিন্তু আপনারা তো আরেক হাসিনা, নিজেদের সংশোধন করবেন না, ক্ষমাও চাইবেন না। আপনাদের সম্পদের নীতির এক্সাম্পল দিই। বগুড়া প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখছেন। ভাই, আপনারা কি খুশি আছেন? এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন? এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না। যে কোনো অপারচুন মোমেন্টে আপনারা যারা খাইয়া দিতে চায় হামলা করতে। আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি, ঘুরাই দিল বিপ্লবী ছাত্র জনতা, সেটারে প্রথম আলো লিখলো হামলা, দেখেছেন? আর বগুড়ার পত্রিকা করতো লিখলো গুড়িয়ে দাও। আর এদিকে সাহেব ওটি আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা আমার পারমিশন নিছে আবার। তো পারমিশন নিয়ে দেখান না কেন ভিডিওটা দেখান। তারপরে আবার চাকুপ চাকুপ ড্যান্সও মারিছে, দেখেছেন? আমার কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে, কমিউনিস্ট পার্টির অফিস আছে, ওটা কি করবো? ওটা তো ভাঙা পড়বি। তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু ছাড়ন দেওয়া যায় না? তোরা কইলে যে বিল্ডিংটা পুরানো, তো যদি ভাঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায়। আমি কইলাম আল্লাহ নামে শুরু করে দাও, তারপরে দেখা যাক, দেখমুনি কি করা যায় পরে। যাই হোক, আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি। ভাঙা পড়লে না খারাপ লাগলো নি, ওটি তো আমার রাজনীতির সূত্রপাত। তাই যাই হোক, আরেকটা জিনিস দেখেন, এই প্রথম আলোর সঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স, যত নাম করা পত্রিকা। আর মব লিখলো কে? এনডিটিভি, দা হিন্দু। আর কে লিখলো? ডয়েচে ভেলে। আর ডয়েচে ভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ার। এটা সব দেখান না, লিঙ্কডইনের প্রোফাইল দেখান, ওই ইন্ডিয়ার, দিল্লির মাইয়া। তাই তারা জার্নালিজম করতেছে না, করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে। এমনকি দিল্লি স্টারও মব লিখে, দেখেছেন? আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয়, একই রকম হয়, বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাখ্যা ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? প্রথম আলো দেখেন, যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি, দেখেছেন? আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা 5 লাথি দিয়ে পায়ে শিকড় পরে পাঠিয়ে দিছে, তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান, দেখেছেন? এই যে বাংলাদেশ ঘৃণা, তারা এটা কোথায় পাইছে? ইন্ডিয়ার প্রভুর কাছে। এই ফাজলামে অব্যাহত রাখবেন, আপনাদের কেউ বাঁচাইতে পারবে না। আজ হোক কাল হোক, আপনাদের অবস্থা ধানমন্ডি 25 নম্বরের মতোই হবে। শুনতে যতই খারাপ লাগুক, এটা কোনো হুমকি না। অনেক সুশীলদের আহাজারি। আপনাদের একটা কথা বলি, বুঝছে, ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব, কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে, যত কান্না হাহাকার, যত রক্তপাত যুক্ত আছে, ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই জীবন ফিরাই দিতে পারবে? তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সূরা আন-নামল এইটার 52 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পরে জানেন,
খোদা তালা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে, ওইটা পড়াই তারপরে এসে কথা কই, আর কিছু কমো না। যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি, তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে। জাহাঙ্গীর বলতেছে যে রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন ওর মুখে শুনুন। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন? এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্য পারি, তাই না? আর কিছু কইলাম না, রেকর্ড রাখলাম। এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না, তাহলে 5ই ফেব্রুয়ারি থেকে ভয়ঙ্কর কাম কিন্তু ঘটে যাবে, প্রত্যেকটারে চিহ্নিত করা হবে। ফাইনালি প্রফেসর ইউনূসকে একটা আহ্বান জানাই। আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন, তাই না? বিহারিরা যদি থাকে, মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর, খাইতে খুব মজা। আমরা বলি আটকে পড়া পাকিস্তানি। জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প, তারপরে মন্টু ক্যাম্প, এগুলো নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে। মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে। এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারিরা। বিহারিদের ঠিক যেভাবে গেটের মধ্যে আটকে রেখেছে, সেটা থেকে বাইর করতে হবে দ্রুত। আবার গেটো কি জানেন না? আচ্ছা শুনেন, গেটো কি গুরুত্বপূর্ণ জিনিস, এটা শুনে রাখেন। সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে। এবং ঐতিহাসিকভাবে গেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো। এই শব্দটার উৎপত্তি হচ্ছে 16 শতকে ভেনিস, ইতালি। ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো। ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি, ফাউন্ড্রি বলা হয়। ফাউন্ড্রির ইতালিয়ান নাম হইতেছে গেটো। তো এই গেটো থেকে এই শব্দটার প্রচলন। ভেনিসের পরে রোম, ফ্লোরেন্স, অন্যান্য ইতালিয়ার শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের গেটোতে রাখার রীতি ছড়ায় পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক গেটোতে রাখা হতো। এসব গেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ, নিদারুণ দারিদ্র্য এবং নির্যাতনের কেন্দ্র। তো আমরা কি এরকম একটা ঘেটো বাংলাদেশে রাখবো? একটা না, অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখেছি বিহারি ক্যাম্পের নামে। ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে। 55 বছর হয়ে গেছে, ওদের এখনো ভোটাধিকার নাই। যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে, সেও এখন প্রৌঢ় হয়ে গেছে, ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করে। নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে, নির্বাচন কমিশন করতেছে, ওদেরকে ভোটার বানাইতে হবে। এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা, চাকরি, বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগে করতে হবে। মুজিবের ফ্যাসিজমের এর বড় উদাহরণ আছে কি? রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করে সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো। অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি, ব্যবসা, বাড়ি, পরিবার সব ছিল, সম্ভ্রান্ত জীবন ছিল। পাকিস্তান সরকার যদি 47 পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়ে সবার নাগরিকত্ব, বাড়ি, সম্পত্তি কেড়ে নিত, কিরকম ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার হয়তো কল্পনা করেন। মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে। বাংলাদেশে 47টা জাতিগোষ্ঠী ভাষাভাষী আছে। আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই। যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই। প্রফেসর ইউনূসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী, আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান শুভ্র ভাই। আমি আশা করব শুভ্র ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন। অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে। আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন। বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারবো না। ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশের সমাজের মূলধারায় আপনাদের আগাম স্বাগত জানাই। আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন, শান্তিময় এবং আনন্দময় হোক। ইনকিলাব জিন্দাবাদ।